আজকে তো অনেকগুলো মিটিং আমি সকালে আপনাদেরকে ব্রিফ করেছি রোহিঙ্গা নিয়ে যে সম্মেলনটা হলো সেটা তো খুবই ইম্পর্টেন্ট ছিল। তারপরে সিরিজ আকারে দুইটা মিটিং হয়েছে। একটা খুবই ইম্পর্টেন্ট মিটিং হলো হচ্ছে স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরিন ড্রায়ার, তার সাথে ওনারা মানে আমরা অলরেডি এটা নিয়ে একটা প্রেস রিলিজ দিয়েছি এবং আমাদের যেটা ওরা খুবই স্যাটিসফাইড যেভাবে আমরা তাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দিয়েছি এবং আশা করা হচ্ছে যে টেকনিক্যাল স্টার্টটাও মে মাসে হবে এবং বাই জুন বা আর্লি মানে আমাদের যে টাইমটা আমরা ফিক্স করে দিয়েছেন চিফ অ্যাডভাইজার যে 90 দিনের মধ্যে লঞ্চিং, আমরা আশা করছি 90 দিন কেন 85 দিনের মধ্যেই, এবং তারাও হ্যাপি। কারণ তারা যেই ধরনের অন্যান্য দেশে যেই ধরনের ওনারা ব্যুরোক্রেটিক ট্যাঙ্গেল পান ওরা এটা সেখানে করেন। তাদের কিছু ইস্যু ছিল। আজকে তো চিফ অ্যাডভাইজার ছিলেন, তাদের সাথে মিটিংয়ে সিনিয়র অফিসিয়াল ছিলেন, ডক্টর খলিলুর রহমান ছিলেন, আমাদের ফরেন অ্যাডভাইজার তৌহিদ হোসেন ছিলেন এবং আমাদের এনার্জি অ্যাডভাইজার ফজল কবির খান ছিলেন। সবাই মিলে এবং বিডার চেয়ারম্যান সবাই মিলে আমরা তাদের যে ইস্যুগুলো সেগুলো এটা এমন কিছু না। তা আমরা আশা করছি বাই জুনের শেষের দিকে এটা মানে মেতে এটা টেকনিক্যাল লঞ্চ হবে এবং তারপরে এটা জুনের শেষে আশা করছি যে এটা পুরোপুরি কমার্শিয়াল লঞ্চ হবে। আর এরপরে যেটা হলো যে আমরা সরাসরি চলে গেলাম, উনি ইউরো নিউজকে একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে আরেকটা হচ্ছে যে কিং চার্লস ফাউন্ডেশনের যিনি চিফ তিনিও আসছিলেন, তো ওইটা নিয়েও অনেক তাদের সাথে অনেক বিষয়ে আলাপ হলো। আপনি জানেন কিং চার্লস প্রফেসর ইউনুসের খুব বড় অ্যাডমিরার এবং তার সাথে ওনার অনেকবার ইন্টারাকশন হয়েছে। তো কিংস চার্লসের সাথে ওই ফাউন্ডেশনের চিফ এসেছিলেন, তার সাথেও কথা হয়েছে। এরপরে আমরা চলে গেলাম হচ্ছে কাতারের ডেপুটি প্রাইম মিনিস্টার, উনি আবার কাতারের ডিফেন্স মিনিস্টার এবং অন্যান্য অনেক মিনিস্ট্রি উনি হোল্ড করেন। তো ওনার সাথে মিটিংটা খুবই ইম্পর্টেন্ট এই জন্য আমরা তাদেরকে কিন্তু অনেক আগে একটা রিকোয়েস্ট করেছিলাম, সেটা হচ্ছে যে বাংলাদেশের থেকে কাতার যাতে কাতার মিলিটারিতে বাংলাদেশের থেকে যাতে ট্রুপস নেয়। তো অলরেডি আমরা তো অ্যাকসেপ্টেন্স পেয়েছি, আমরা প্রেস রিলিজ দিয়েছি যে তারা প্রায় 800 জনের মতো ট্রুপস নেবে। আমাদের চিফ অ্যাডভাইজার ওই মিটিংয়ে তাকে বললেন যে তারা যাতে আরও বেশি নেয় সামনে, এবং ওনার তরফ থেকে এক ধরনের আমি বলবো যে উনি বলেছেন যে উনি দেখবেন এটা এবং এটা সিরিয়াসলি দেখবেন। আর একটা হচ্ছে যে কাতার তো অনেক ধরনের ইনভেস্টমেন্ট করে পুরো বিশ্বেই অনেক বিষয়ে, তো ওনাকে আমাদের চিফ অ্যাডভাইজার আহ্বান করলেন যে তারা যেন বাংলাদেশে তারা অনেক ডিফেন্স ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করছে, বাংলাদেশে যাতে তারা ইনভেস্ট করে বাংলাদেশে, এবং সেই জন্য আমরা বাংলাদেশ তাদেরকে কাতারকে ডেডিকেটেড একটা ইকোনমিক জোন আমরা তাদের জন্য তৈরি করে দেবো কাতারের ডিফেন্স ইন্ডাস্ট্রির জন্য। কাতার খুবই সিরিয়াস এই বিষয়ে, তারা আসলে এটা নিয়ে কাজ করছে এবং উনি এটা জানালেন। তো কাতারের সাথে যে আমাদের যে সম্পর্কটা আজকে আমরা বলতে পারি যে এটা যে আরও এগিয়ে যাচ্ছে, তার এটা একটা সাইন। আমি বলবো যে এটা খুবই ওনারা খুবই ইন্টারেস্টেড বাংলাদেশে, এবং কাতার অনেক জায়গায় ইনভেস্ট করছে, বাংলাদেশকে তারা সিরিয়াস লোকেশন হিসাবে দেখছে। আরেকটা হচ্ছে এরপরে আমাদের কাতারের কমার্স মিনিস্টারের সাথে কথা হয়েছে, সেখানেও এটা একটা কাতারের কমার্স মিনিস্টার এসে ওনার করার পরে যেটা হয়েছে যে ওনার সাথে বাংলাদেশ আর কাতারের মধ্যে কিভাবে সম্পর্ক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কোঅপারেশনটা কিভাবে বাড়ানো যায় সেই বিষয়গুলো আলাপ হয়েছে। এবং আশা করছি কাতার আপনি জানেন তো ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য রিচেস্ট কান্ট্রিজ। কাতার পৃথিবীর প্রচুর দেশে ইনভেস্ট করে এবং পৃথিবীর বড় বড় অনেক কোম্পানিতে তাদের ইনভেস্টমেন্ট আছে। আমরা চাচ্ছি কাতারের যারা টপ ইনভেস্টর তারা যেন বাংলাদেশে আসে। তো ইনভেস্টররা তো শুধু বললেই তো আর আসে না, সেই জন্য অনেক ক্ষেত্রে হয় কি যে গভর্নমেন্টের এনকারেজমেন্ট লাগে। কাতারি গভর্নমেন্ট বা আমরা চায়নায় যে চাইনিজ গভর্নমেন্টের আমরা এনকারেজমেন্ট চেয়েছি যাতে চাইনিজ ইনভেস্টররা বাংলাদেশে আসে। তো প্রফেসর ইউনুস আজকে ওই কথাই বলেছেন যাতে কাতারি ইনভেস্টররা কাতারের সাথে তারা যেন বাংলাদেশে ইনভেস্ট করে এবং কাতারের সাথে আমাদের জন্য ট্রেড অ্যান্ড
অন্যান্য কোঅপারেশনগুলো যেন বৃদ্ধি পায়। আর কালকে একটা জিনিস আমি মিস করে গেছি, সেটা হচ্ছে কাতার চ্যারিটি। আপনি জানেন যে বাংলাদেশে অনেক বছর ধরে কাতার চ্যারিটি বাংলাদেশে কাজ করছে। তাদের একটা বড় ফান্ডিংটা হচ্ছে ওরা অরফান স্পন্সরশিপ করে বিভিন্ন মাদ্রাসায় বা বিভিন্ন ইয়েতে, এবং ওরা রোহিঙ্গা ক্যাম্পে ওই যে এলপিজি সিলিন্ডার সাপোর্ট দেয়। তো এটা নিয়ে কালকে প্রফেসর ইউনূসের সাথে কাতার চ্যারিটির যিনি অ্যাক্টিং চিফ, তার সাথে একটা ভালো বৈঠক হয়েছে, এবং প্রফেসর ইউনূস এখানে তাদেরকে বলেছেন তিনটা জায়গায় খুব স্পেসিফিক বলেছেন। এক হচ্ছে তারা যেন বাংলাদেশের মাদ্রাসাগুলোই যেন টেক এডুকেশনে সাপোর্ট করে। আমরা দেখছি যে মাদ্রাসার স্টুডেন্টের মধ্যে টেকনোলজি জানার যে ইগারনেস, এটা খুবই অনেক বেশি। তারা অনেক টেক এবং অ্যাডাপ্টও করছে। অনেকেই আপনি দেখবেন যে তারা টেকনোলজিতে এগিয়ে আসছেন। তো তাদের এখানে টেক এডুকেশন, এআই এডুকেশন, সফট কম্পিউটার প্রোগ্রামিং এবং অন্যান্য টেক স্কিল যেগুলো আছে নতুন সেগুলো যাতে ইম্পার্ট করা যায় মাদ্রাসাগুলোতে, সেটা হচ্ছে। এবং আবার মেয়েদের এডুকেশনেও তাদেরকে ইনভেস্ট করার কথা বলছেন। আর একটা বলেছেন যে বাংলাদেশে তো তারা অনেক ধরনের করে। বাংলাদেশের যে কোনো মাইক্রো ফিন্যান্স প্রতিষ্ঠান যেটা প্রাইভেট, তাদের সাথে কোলাবোরেট করতে পারে যদি তারা বৃহত্তর স্কেলে মানুষের সাথে পোভার্টি ইরাডিকেশনে সাহায্য করতে চায়। হ্যাঁ, উনি অফার করেছেন, এটা আমাদের চিফ অ্যাডভাইজার অফার করেছেন। হ্যাঁ, সরি, মাননীয় চিফ অ্যাডভাইজার এখান থেকেই সরাসরি উনি রোমে চলে যাবেন। তো আমাদের সাথে যেই দলটা এসছে তাদের বেশিরভাগ মেম্বারই দেশে ফিরে যাবেন। আর ওনার সাথে খুবই ছোট একটা দল, 10 জনের মতো, তারা এই পোপের ফুনারালে অ্যাটেন্ড করার জন্য যাবেন। এটা খুবই একটা দল, সেটা আমরা আশা করছি যে আমরা শুক্রবার সকালে বা দুপুরের দিকে যাব, এবং শনিবার তো ফুনারাল, আমরা শনিবার অ্যাটেন্ড করে ওই শনিবারই রাত্রে ফিরবো বা রোববার সকালে ফিরবো। আমাদের এটা প্ল্যান। অনেক দেশের রাষ্ট্রপ্রধানরা আসবেন, তো সেখানে কি আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজারের সঙ্গে আরো মিটিং? না, এটা ওইখানে উনি পুরোপুরি ওখানে যাচ্ছেন। দেখেন, পোপ ওনাকে সম্মান করেন। ওনার সাথে পোপ পুরো রোমে উনি 30 ক্লাব ইনিশিয়েটিভ লঞ্চ করেছেন পোপ তার দ্বারা ইন্সপায়ার্ড হয়ে। তো এই কাজগুলো পোপের সাথে এবং পোপকে উনি একবার একটা লেটার লিখেছিলেন, পুরোটা যেটা ভ্যাটিকানের যে পত্রিকা, ওইখানে পুরো লেটারটা ফ্রন্ট পেজে ছাপিয়ে দেওয়া হয়েছিল। ওনার সাথে যে একটা সম্পর্ক, সেটার জন্য উনি ওনার ফ্রেন্ডকে একটা ট্রিবিউট জানাতে, তাকে সম্মান জানাতে উনি ওইখানে যাচ্ছেন। এখানে অন্য কোনো নাই, ওইখানে একটাই ওনাকে। আর পোপ তো আপনি জানেন, উনি ক্যাথলিকদের প্রধান। উনি মারা যাওয়ার পরে দেখেন সমস্ত ধর্মের মানুষ তার মৃত্যুতে শোক জানিয়েছেন। উনি মানুষের যারা মার্জিনালাইজ পিপলের ভয়েস ছিলেন উনি। তো এই জন্য বাংলাদেশে আসছিলেন 2017 সালে, আপনাদের মনে আছে উনি রোহিঙ্গাদের জন্য কত বড় একটা বিশাল ওদের হয়ে ডাক দিয়েছিলেন যে ওদের পাশে যেন পৃথিবী দাঁড়ায়, এই কথা বলেছিলেন। তো এটা তো ওনার যে অ্যাপিল, ওনার যে পুরো পৃথিবীতে ওনার যে স্ট্যাটাস, সেই জন্য। প্লাস প্রফেসর ইউনূসের সাথে ওনার একটা পার্সোনাল সম্পর্ক আছে, তো সেই জন্য উনি যাচ্ছেন ওনার টু পে হিজ লাস্ট ট্রিবিউট। থ্যাংক ইউ। যে ইকোনমিক জোনের যে অফারটা দেওয়া হয়েছে, এটার মূল উদ্দেশ্য হলো যে কাতারি যারা বিজনেসম্যান, সেটা কাতারের ডিফেন্স ইকুইপমেন্টেরই ফ্যাক্টরি হতে পারে, অন্যান্য যে কোনো ফ্যাক্টরি হতে পারে, তারা যেন ওই ফ্যাক্টরিগুলো বাংলাদেশে সেট আপ করে। তো আমাদের চিফ অ্যাডভাইজার বললেন যে তুমি তো এইখানে তোমার বাংলাদেশের থেকে শ্রমিক নেওয়ার চেয়ে তুমি তো বাংলাদেশেই তোমার ফ্যাক্টরিগুলো আনতে পারো, এনে বাংলাদেশেই ফ্যাক্টরিগুলো সেট আপ করতে পারো, সেখানে তুমি ইজি অ্যাক্সেস পাবা, বাংলাদেশি অনেক শ্রমিক আছে। তো এটা আমরা খুবই ওনাদেরকে এটা বলা হয়েছে, এবং আমরা আশা করছি যে এটার আমরা একটা পজিটিভ রেসপন্স পাবো। এই জায়গায় প্রফেসর ইউনূস যেখানেই যাচ্ছেন সব জায়গায় কিন্তু ওনার একটাই মেসেজ, যে বাংলাদেশকে উনি ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইকোনমিক হাব করবেন। যে ধরনের ইন্ডাস্ট্রি হোক, সেটা ডিফেন্স রিলেটেড হোক
লো কস্ট লেবার ইন্টেন্সিভ ফ্যাক্টরি হোক, যে কোনো হোক, সেটার জন্য বাংলাদেশ এখন রেডি। এবং সেই জন্য পোর্টের সংস্কার করা হচ্ছে, পোর্টকে আরও এফিশিয়েন্ট করা হচ্ছে, সেই জন্য আমাদের ইনভেস্টমেন্ট যাতে তাড়াতাড়ি আসে সেই জন্য যে বাধাগুলো আছে সেগুলো দূর করা হচ্ছে প্রত্যেকটা। আর কাতারের জন্য যেটা বলা হয়েছে, কাতার অনেক রিচ একটা দেশ, ওয়ার্ল্ডের ওদের যে গ্যাস রিজার্ভ আছে সেটা আগামী 200 বছর চলবে। তো কাতারকে বলা হয়েছে যে ওরা যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট করতে পারে, এবং কাতারের জন্য একটা ডেডিকেটেড ইকোনমিক জোন, ওইখানে তারা যে ডিফেন্সের যে ইকুইপমেন্টের যে ইন্ডাস্ট্রি করতে চাচ্ছে ওইখানে ওরা সেট আপ করতে পারবে। থ্যাংক ইউ।